আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচড অফ রয়েছে। মা কোথায় চলে গেল এখন? মনীষ, মা কিছু বলেছিল? মানে কোথাও যাওয়ার কথা ছিল কি? না, কেন? মা বাড়িতে নেই? আরে বাড়িতে নেই বলি তো তোকে জিজ্ঞাসা করছি। কম্পাউন্ডে মায়ের গাড়িও নেই, আর আলমারিও খোলা পড়ে রয়েছে। কি দিদি, বাড়িতে চুরি হয়নি তো? আরে ওই গোটোটাকে নিয়ে আয় তো। হ্যাঁ, নিয়ে আসছি। হ্যাঁ সিমরান বল। মামা, মা কি তোমাদের বাড়িতে গেছে? হ্যাঁ শোনো, আমি তো দোকানে আছি, আমি তো বলতে পারবো না। তুই একবার দাদুকে ফোন কর। আচ্ছা মামা। বল সিমরান মা। দাদু, মা কি তোমাদের বাড়ি গেছে? না মা, এখানে তো আসেনি। কি হয়েছে? দাদু, মা বাড়িতে নেই, আর মার গাড়িও কম্পাউন্ডে নেই, আর আলমারিও খোলা পড়ে রয়েছে। সে কি, তুই কি বলছিস মা? হ্যাঁ দাদু, লকারও খোলা পড়ে রয়েছে। তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর মামাকে নিয়ে আসছি, ঠিক আছে? একটি 17 বছরের মেয়ে বাড়ি ফিরে দেখলো যে তার মা বাড়িতে নেই। না ওনার গাড়ি রয়েছে, না ওনার সুটকেস রয়েছে, এমনকি সিন্দুকটাও খালি। সেটাও জানতে পারে যে তার মা তার মামা বাড়িতেও যায়নি। সিমরান আর তার ভাই মনীষ চিন্তায় পড়ে যায় এটা ভেবে যে তাদের মা কোথায় গেলেন। মায়ের ফোনটাও বন্ধ ছিল। উনি কি কোনো কাজে বেরিয়েছিলেন, নাকি চিরদিনের জন্য চলে গিয়েছেন? এমন কি ঘটেছিল যার আভাস কেউ বুঝতে পারেনি। আর মামা, ওই ওপরে, ওখানে মা সুটকেস রাখতো, ওটাও তো নেই। আচ্ছা তুই বাড়ি থেকে কখন বেরিয়েছিলি? এই সকাল 8টা। আর শোনা তুই? মা আমাকে 9টার সময় বাস স্টপে দিয়ে এসেছিল, প্রতিদিনের মতো। আচ্ছা সিমরান, তুই একটা কাজ কর, বাড়ির কাজের মেয়েটাকে একটা ফোন কর। তোরা চলে যাওয়ার পরে ও হয়তো বাড়িতে ছিল। আমি ততক্ষণ রবিকে ফোন করছি, দেখি ও যদি কিছু বলতে পারে। ঠিক আছে। হ্যাঁ দিদি বলো। গীতা, তুই কতক্ষণ বাড়িতে ছিলিস? আমি 11:30 পর্যন্ত ছিলাম দিদি। কি হয়েছে? মা তোকে কিছু বলেছিল, মানে কোথাও যাবে এইসব ব্যাপারে? না দিদি। ঠিক আছে। ওনার সাথে তো কাল সন্ধ্যেবেলায় কথা হয়েছে, আজ সকালে তো কোনো কথাই হয়নি। ও আচ্ছা, কিন্তু রবি তুই কোথায়? মুম্বাই থেকে আসছি, হাইওয়েতে আছি। কেন, কোনো গন্ডগোল নাকি? কিছু হয়নি তো? না, বোনকে পাওয়া যাচ্ছে না, ওর ফোনও বন্ধ আছে, আর ওর গাড়িটাও নেই দেখছি। আর এখানে আলমারি খোলা রয়েছে, লকারও খোলা রয়েছে, আর সুটকেসটাও নেই, তার সঙ্গে জামা কাপড়ও নেই। কিন্তু উনি না বলে তো কোনো জায়গায় যান না। আর যদি কোনো জায়গায় যাওয়ার থাকে বাচ্চাদের তো বলে যেতেন। ওনার মোবাইল নাম্বারটা কত? 444678 শোনো, তুমি এই নাম্বারের লোকেশন ট্র্যাক করো। ইয়েস স্যার। ওনার স্বামী কোথায়? ওর স্বামী 4 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেছে, আর তারপর আমার ছোট বোনই বিজনেসটাকে সামলায়। আর ওনার বিজনেসটা কি? স্টক আর শেয়ারের। তার মানে স্বামীর মৃত্যুর পর সব ব্যবসা আপনার বোনই সামলাচ্ছে? আগে হ্যাঁ, কিন্তু ও বিজনেস অত ভালো বুঝতে পারতো না, তাই ওর সমস্ত ক্লায়েন্ট রবি শিন্ডেকে দিয়ে দিয়েছে। এই রবি আর আমার জামাইবাবু একসঙ্গেই কাজ করত। ও প্রফিটের 50% প্রত্যেক মাসেই আমার বোনকে দেয়। ওনার সেলফোনের লোকেশন ওনার বাড়ি দেখাচ্ছে। চলো বাড়ি গিয়েই তাহলে দেখা যাক।
স্যার কোনো গড়বড় তো বোঝা যাচ্ছে না। মোবাইলটা পেলে? না স্যার। আপনাদের মধ্যে কেউ আলমারি বা জিনিসপত্রে হাত দিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি আসলে মা ছিল না তাই। আপনি বলছেন যে উপরে রাখা সুটকেসটাও নেই? হ্যাঁ স্যার। কি গাড়ি ছিল? সুইফট, ব্লু রঙের। দেখে তো মনে হচ্ছে না কোনো গন্ডগোল হয়েছে। মনে হচ্ছে উনি নিজের ইচ্ছাতেই গেছেন। আপনার বাড়ির কাজের লোক আর ওই লোকটা কি যেন নাম? রবি শিন্ডে। এদের দুজনেরই নাম্বার আমার চাই। সাথে আপনার মায়ের একটা ছবিও লাগবে, আর সঙ্গে গাড়ির ডিটেলও লাগবে। আচ্ছা। শোনো, সব পুলিশ স্টেশনে এনার ফটো, গাড়ির ডিটেলস আর ডেসক্রিপশন পাঠিয়ে দাও। ইয়েস স্যার। ওই কাজের মেয়েটার কি হলো? 1 ঘন্টার মধ্যে চলে আসবে স্যার। আর মিস্টার রবি সন্ধ্যে 7টার মধ্যে চলে আসবে। সকাল 11:30টার সময় তুমি ওখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ স্যার, 11:30টার সময় আমি কাজ শেষ করে চলে গিয়েছিলাম স্যার। এটা আমার রোজকার টাইম। দিদি, আমি আসছি দিদি। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। তখন ম্যাডাম ফোন করছিলেন? হ্যাঁ স্যার, তখন কাউকে ফোন করছিলেন, কাকে আমি জানি না। কত বছর ধরে কাজ করছো ওখানে? 3 বছর হয়ে গেছে স্যার। বাড়িতে কোনো ঝগড়া হতো? না স্যার। বা কোনো ঘটনা ঘটেছিল? না স্যার, দিদি খুব ভালো মানুষ, বাচ্চারাও খুব ভালো, কোনো ঝগড়াঝাটি ছিল না। দিদির কারোর সাথেই ঝামেলা ছিল না। ওনার স্বামী মঞ্জিত, উনি 4 বছর আগে মারা গেছেন। শুনেছি স্যার, তখন ওখানে কাজ করতাম না। তোমার ম্যাডামের সাথে কারো কোনো অ্যাফেয়ার ছিল? দিদি ওরকম ছিলই না, দিদি খুব ভালো ছিল। মনীষ সোনা, সিমরন, চলো খেয়ে নাও। চলো সোনা। সিমরন, তুই খেয়ে নে। মা এরকম কখনো করে না, না বলে কোথাও যায় না। তাও আবার জামা কাপড় আর গাড়ি নিয়ে তো নয়। সেটাই ভয়ের, গয়নাগাটিও উধাও, কোনো অঘটন কিছু আবার। আরে তুই চুপ কর। ফোন নিতে হয়তো ভুলে গেছে, রাতে ঠিক ফিরে আসবে। পুলিশের লোকেরা মায়ের ফোনটা খুঁজে পায়নি। ফোনের লোকেশন ওরা বাড়িটাই বলছে, কিন্তু এখনো ফোনটা পায়নি। কাঁদিস না মা। স্যার, ম্যাডামের ফটো, গাড়ির নাম্বার সব পাঠিয়ে দিয়েছি। এই হলো তার ফোন রেকর্ডস। শেষ কলটা উনি মেয়েকে করেছিলেন 11:30টার সময়। কাজের মেয়েটাও বলছিল ম্যাডাম ফোন করছিলেন। স্যার, আমার মনে হচ্ছে বাড়ির মধ্যেই কোনো গন্ডগোল আছে। হতে পারে কোনো রাগারাগি হয়েছে, তাই নিজের ইচ্ছাতেই উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। সেটা জানা যাবে। আর মিস্টার রবি কখন আসবে? এই এলো বলে স্যার, রাস্তাতে আছে। মুম্বাই গিয়েছিলাম স্যার, নিজের কাজের ব্যাপারে। আপনি স্টক আর শেয়ারের ব্যবসা করেন, তাই তো? আগে স্যার, কুলজিৎ দেবীর স্বামীর মৃত্যুর পরে ওর সমস্ত ব্যবসা আমি দেখাশোনা করে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওনার স্বামীর সাথে আগে আমি ব্যবসা করতাম। উনি এইসব ব্যবসা সামলাতে পারবেন না বলে উনি সব ব্যবসার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। সেই থেকে আমি সব সামলাই। প্রত্যেক মাসে ওনাকে প্রফিটের 50% আমি দিই। মানে যাওয়া আসা আছে, আপনার আর ওনার ভালো সম্পর্ক আছে, তাই তো? স্যার, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। ওনার স্বামীর থেকে আমি ব্যবসার অনেক কিছু শিখেছি। উনি অনেক উপকার করেছেন আমাকে। উনি এখন তো আর বেঁচে নেই, আর ওনার স্ত্রীর যদি কিছু হয়ে যায় তো সব ব্যবসা আপনার হাতের মুঠোয়। ভালোই উপার্জন করি স্যার, আর এতটাও অভাবে পড়িনি যে অন্যকে ঠকাতে হবে। আর এই পরিবার আমার পাশে থেকেছে, আমার উপকার করেছে, আর এদের কারণেই আজ আমি এত বিত্তবান। আর আপনার যদি মনে হয় ওনার নিখোঁজ হওয়ার পিছনে আমার হাত আছে, তবে আপনি ভুল ভাবছেন। এমন কেউ আছে যার সাথে উনি চলে যেতে পারেন? এটা হতেই পারে না স্যার। উনি ওনার ছেলে মেয়েদের খুব ভালোবাসেন, তাদের ছেড়ে কোথাও যেতে পারেন না। কোনো পুরনো শত্রু যার এইসব করে কিছু লাভ আছে? নো, সেরকম কিছু না। কিন্তু 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 কি? মঞ্জিতের সঙ্গে ওর শ্বশুরবাড়ির 5 বছর আগে খুব ঝামেলা হয়েছিল। সেই থেকে দুই পরিবারের মধ্যে কথা একদম বন্ধ। কিন্তু ওনার মৃত্যুর পরে এই সম্পর্ক আবার জোড়া লাগে।
দিদি? মা এরকম কেন করলো আমাদের সাথে? মা আমাদের ছেড়ে চলে গেল কেন দিদি? মনীষ, মা কোথাও যায়নি। মায়ের সাথে খুব খারাপ কিছু হয়েছে, খুব খারাপ। আমারও ভয় করছে। এটা করার আগে একবারও ভাবলো না ও? দুটো বাচ্চা রয়েছে ওর, নিজের গয়নাগাটি কাপড় সব নিয়ে চলে গেল। ভাই অশোক, এই ব্লু সুইফট কে রেখে গেছে? জানি না ভাই, ওভারনাইট নাকি? আমি ঠিক জানি না। 4টের সময় এসেছি আমি, তখন থেকে গাড়িটা এখানেই দাঁড়িয়ে আছে। তাই? হ্যাঁ। ওই জামাইবাবুর সঙ্গে একটু ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল। আমি বলেছিলাম জামাইবাবু ব্যবসায় কিছু টাকা লাগবে, কিন্তু ও না করে দিয়েছিল। ব্যাস এই নিয়ে একটু গন্ডগোল হয়েছিল স্যার। দেখুন, কোনো পুলিশ স্টেশন থেকেই আপনার বোনের কোনো খবর পাইনি। হয় আপনার বোন নিজে উধাও হয়েছে, বা কেউ এমনভাবে উধাও করেছে যে কোনো প্রমাণ যেন না পাওয়া যায়। আপনারা কোথা থেকে কি রাগারাগির খবর পেয়েছেন সেটা আপনারা আমার মেয়ের ঘটনার সঙ্গে জুড়ে দিচ্ছেন। দেখুন স্যার, এটা সত্যি যে আমার ছেলের সাথে জামাইয়ের একটা গন্ডগোল হয়েছিল, কিন্তু সেটার সঙ্গে আমার মেয়ের উধাও হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। দেখুন, যতক্ষণ না কোনো প্রমাণ আমরা পাচ্ছি, সন্দেহের তীর তো সবার দিকেই থাকবে। আপনি কি বলছেন? ও তো আমার ছোট বোন। আর কোনো ভাই বোন? আমার আর একটা ছোট মেয়ে আছে, সে দিল্লিতে থাকে। আজ সন্ধ্যের মধ্যে সেও চলে আসবে। আপনার মেয়ে ওইখানেও যায়নি? আমার বোন ওখানে নেই স্যার, ওদের সঙ্গে আমার কথা হয়েছে। আর এমন কোনো জায়গা নেই যেখানে আমার ছোট বোন যেতে পারে। আর এমন কোনো কারণও নেই যে বাচ্চাদের ছেড়ে চলে যাবে। আর আমাদের মধ্যে তেমন কোনো ঝামেলাও নেই। সিমরান, তোমার মা তোমাকে 11:30টার সময় ফোন করেছিল, তুমি ফোনটা ধরোনি। হ্যাঁ স্যার, আমি আসলে কলেজে ছিলাম, ক্লাসে, আর ফোনটা সাইলেন্ট ছিল। তো কল ব্যাক করলে না কেন? স্যার, ভুলে গেছিলাম, মাথায় ছিল না। তোমার মা তোমাকে হয়তো কিছু বলতে চাইছিল। জানি না স্যার। দেখো, তোমার মা নিখোঁজ। যদি তুমি কিছু জানো সেটা আমাদের বলো। তোমার মায়ের সাথে কারো কোনো সম্পর্ক ছিল? তুমি জানো সে কোথায় থাকে? আমি কিচ্ছু জানি না স্যার, এরকম কিচ্ছু ছিল না। একটা কথা কি, এই ফ্যামিলির মধ্যে কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ব্লু সুইফট, হ্যাঁ ঠিকঠাক, ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। একটা গাড়ি পেয়েছি স্যার, যেটা ম্যাডামের গাড়ির কালার আর নাম্বারের সঙ্গে ম্যাচ করছে। রেলওয়ে স্টেশনের পাশে পার্কিং এরিয়াতে আছে। দেখুন না স্যার, কাল থেকে গাড়িটা এখানেই দাঁড়িয়ে আছে। কার গাড়ি কে জানে? সবার কথা কি আর মাথায় থাকে? এরকম কেউ করে? বাহ, গাড়িটা তো লকও করেনি। কাল থেকে গাড়িটা এখানেই দাঁড়িয়ে আছে স্যার, তাই জন্যই তো আমি থানায় ফোন করলাম। পার্কিং এর কোনো স্লিপ আছে? কোনো নাম আছে? হ্যাঁ স্যার, ওর কাছে আছে। হ্যাঁ স্যার। গাড়িটার নাম্বার তো আছে এখানে, কিন্তু নামটা নেই। আর টাইমটাও গতকাল দুপুর 3টের। ওই সময় তো ডিউটিতে আমি ছিলাম স্যার। ওনার মুখটা চেনো? কিছু মনে আছে? স্যার, সারাদিন এত গাড়ি আসে, আমার মনে নেই স্যার। নায়ক, বড় অদ্ভুত ব্যাপার, গাড়িটা লকও করেনি। কোথাও এমন কোনো প্রমাণ নেই যার ভিত্তিতে আমরা কাউকে সন্দেহ করতে পারি। স্যার, গাড়িটা উনি স্টেশনের পাশেই পার্ক করেছেন। গাড়ি পার্ক করে হয়তো ট্রেনে উঠে পড়েছে। মানে নিজের ইচ্ছাতেই চলে গেছে। স্যার, মা এরকম ভাবে যেতে পারে না, মা এরকম করতেই পারে না।
এত অবধি যা আমরা পেয়েছি, ওনার নিখোঁজের পিছনে আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। স্যার আমার মনে হচ্ছে কোনো গন্ডগোল তো আছে। আমার ছোট বোন এইভাবে পালাতেই পারে না, আর নিজের বাচ্চাদের ছেড়ে ও কোথাও যাবেই না। আমরা ওর আপনজন, ওর লাইফে যদি কেউ থাকতো আমরা না করতাম না। আর আমি তোকে অনেকবার বুঝিয়েছি যে তুই আর একটা বিয়ে কর। মাত্র 36 বছর বয়সে ও বিধবা হয়েছিল। দেখুন, এর মধ্যে যদি কোনো ষড়যন্ত্র থাকে সেটা বের করে ফেলবো, সত্যিটাকে আমরা ঠিক বার করে আনবো। কিন্তু এত অবধি যা আমরা প্রমাণ পেয়েছি, যেমন এই নিজের গাড়ি নিয়ে যাওয়া, নিজের গয়না জামা কাপড় নিয়ে যাওয়া, স্টেশনের ওখানে গাড়ি পার্ক করে রাখা, এই সবটা থেকে একটাই প্রমাণ হয় যে উনি আগে থাকতেই প্ল্যান করেছিলেন উনি কোথায় যাবেন। যদি তোমরা বলো তাহলে আমি বাচ্চাদের দিল্লি নিয়ে যাই। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। মা আমাদের দুজনকে ছেড়ে যেতেই পারে না, আমি এটা মানি না। মা এখানেই আছে আর মা ফেরতও আসবে। আমি দিল্লি যাব না, কিছুতেই যাব না। জানি না ওয়াইগুরু কি চাইছেন। প্রথমে জামাইবাবু, আর এবার সিমরান এই কথাটা বিশ্বাসই করতে পারছিল না যে তার মা এভাবে কোথাও চলে যেতে পারে। কিন্তু এই কেসে এমন কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না যেখান থেকে পুলিশ তার তদন্ত করতে পারে। যখন মনে হচ্ছিল যে কুলজিৎ নিজের ইচ্ছায় নিজের সন্তানদের ফেলে চলে গেছেন, ঠিক তখনই এই কেসে নতুন একটা সূত্র বেরিয়ে এলো। হ্যালো। হ্যালো, খারাড়ে বলছি। হ্যাঁ স্যার বলুন, কি ব্যাপার? আমরা ঘাটের কাছে একটা বডি পেয়েছি। আমরা মিসিং পার্সনের রিপোর্ট ক্রস চেক করছিলাম, তখনই দেখলাম আমরা যে বডিটা পেয়েছি সেটা ওই ভদ্রমহিলার, যেটা আপনাদের ওখান থেকে নিখোঁজ হয়েছেন। কুলজিৎ, কি হয়ে গেল? এসব কি হয়ে গেল? ইন্সপেক্টর সাহেব, এটাই আমার বোন। ওর সাথে কি হয়েছে? কি হয়েছে সেটা বলুন। সকালে একটা ফোন আসে, এক ভদ্রলোক ওখান থেকে যাচ্ছিলেন, উনি বডি দেখেছেন। স্যার এখানে আসুন। পোস্টমর্টেম হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। স্ট্র্যাঙ্গুলেশন, গলা টিপে মারা হয়েছে, কোনো তার বা কোনো দড়ি দিয়ে। মৃত্যুর সময় আনুমানিক 72 ঘন্টা আগে। মানে এটা হতে পারে মেরে লাশটাকে ফেলে দিয়ে গেছে। সেটা হতে পারে। কিছু গয়নাগাটি পেয়েছেন? উনি বাড়ি থেকে দুটো সুটকেস, গয়না আর জামা কাপড় নিয়ে বেরিয়েছিলেন। সব জায়গা দেখেছি কিন্তু কিচ্ছু পাইনি। কোনো আইডেন্টিফিকেশন নেই, বডিতেও কিছু ছিল না। তারপরেই আমরা আপনাদের পুলিশ স্টেশনের মিসিং রিপোর্টটা পাই। ফটো দেখলাম আর আপনাদেরকে ইনফর্ম করলাম।
কনফার্ম মার্ডার, এতে কোনো সন্দেহই নেই। উনি যার সাথে পালিয়েছিলেন সে প্রথমে মেরেছে, তারপর বাড়ি লুট করেছে, নয়তো আগে বাড়ি লুট করেছে তারপর মেরে ঘাটের ওখানে ফেলে দিয়ে চলে গেছে। গাড়িটা রেলওয়ে স্টেশনের পাশের পার্কিং লটে রেখে গেছিল। পার্কিং টাইম ছিল দুপুর 3টে। আর ওনাকে ওনার কাজের মেয়ে 11:30টার সময় লাস্ট দেখেছিল। আমি আসছি দিদি। হ্যাঁ ঠিক আছে, যাও। যদি এই গাড়িটাকেই লাশ ডাম্প করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তবে খুনির কাছে বডি ডাম্প করে কার পার্ক করার জন্য 4 ঘন্টা সময় ছিল। গয়না, জামা কাপড় সব উধাও। কোথাও এমন নয়তো যে পুরো ড্রামাটা আমাদের বোকা বানানোর জন্য করা হয়েছে। মনে তো এমনই হচ্ছে স্যার, যেন দেখানো হয়েছে এই ম্যাডাম নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছে। আর বডিটাও বাড়ি থেকে এত দূরে জঙ্গলে পাওয়া যায়। এখন এটা জানতে হবে ম্যাডাম কার সাথে পালাচ্ছিলেন। নিজের কেউ হবে স্যার। ভীষণ চেনা জানা। এদের সবার ডিটেল বার করো। এটা তো জানা যাবে ওনার মৃত্যুতে কার বেশি লাভ হচ্ছিল। হ্যাঁ স্যার। ব্রহ্মভূত প্রসনাত ন শোচিত ন কাঙ্ক্ষিত সম সর্বেষু ভূতেষু মদভক্তিং লভেতে পরমম। না দাদু, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। মনীষা স্কুল, আমার কলেজ সব এখানেই। আমরা এখানেই বড় হয়েছি, আমরা এখান ছেড়ে কোথাও যাব না। দেখ মা, এখানে থাকলে স্মৃতি কষ্ট দেবে। না মাসি, আমরা দুজন কোথাও যাব না। তোমরা প্লিজ আমাদেরকে জোর করো না। স্যার, ওই বিজনেস পার্টনার মিস্টার রবি, ওনার ভাই আর বাবার সবার মুভমেন্ট আর ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে। এমন কিছুই পাওয়া যায়নি যাতে এদের ইনভলভমেন্টটা প্রমাণ হয়। বাইরের কেউ যার সাথে উনি পালাচ্ছিলেন? এখানকার হোটেল সব চেক করেছি, স্টেশনের টিকিট বুকিংও চেক করেছি। 11:30 থেকে 3টের মাঝে 2টো গাড়িই যায়। আর স্যার, আশেপাশের গয়নার দোকানগুলোতেও ইনফর্ম করে দিয়েছি আর জানিয়ে দিয়েছি যে কেউ যদি চুরি করা গয়না বিক্রি করতে আসে তক্ষুনি আমাদের জানাতে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট সামনে আসেনি স্যার। এই কেসের উদ্দেশ্যটা ঠিক ধরতেই পাচ্ছি না। স্যার, ছোট্ট একটা খবর আছে, হতে পারে সমস্যার সমাধান হয়ে যাবে। বলো। ম্যাডামের মেয়ে সিমরান, একটা ছেলের সাথে ওর ভালোবাসা আছে স্যার। ছেলেটার নাম হলো ওয়াসিম। উনি জানতেন, হয়তো বারণও করেছিলেন। হ্যাঁ স্যার, মিস্টার রবির থেকে জানতে পেরেছি। উনি একবার আমাকে ওই ছেলেটির কথা বলেছিলেন। এখন তো মাত্র 17 বছর বয়স, হয়েই থাকে এমনটা। জানি না,
বয়স তো 17, কিন্তু কথা এমন বলে যেন কত বয়স্ক। হয় কথায় কথায় তর্ক করবে, নয় চুপ করে থাকবে। কলেজ থেকে বাড়ি ফিরতেও রোজ দেরি করে, সব ছোটখাটো ব্যাপারে মিথ্যে কথা বলে। বুঝিয়েছিলেন ওকে? বুঝিয়েছি, একটা চড়ও মেরেছি, কিন্তু ও ভীষণ জেদি। ওর খালি মনে হয় যেন আমি ওকে বুঝিই না। আমার মনে হয় ওকে আর একটু সময় দেওয়া উচিত। আর একটু দেখুন, হয়তো শুধরে যাবে। হলে তো ভালোই, কারণ ওই ছেলেটাকে আমার একদম ভালো লাগে না। এই ব্যাপারে ফ্যামিলির বাকি সদস্যরা আর কিছু জানে না? মেয়ের ব্যাপার স্যার, আপনি তো বুঝতেই পারেন। আর এমনিতে উনি বেশ কিছু কথা আমার সাথে শেয়ার করতেন, নিজের বাবা আর ভাইয়ের সাথে আলোচনা করতেন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার। সিমরান সবার আগে ওই দেখেছিল যে বাড়িতে গাড়ি নেই। ওই দেখেছিল আলমারি আর লকার খোলা আছে, আর সবার আগে ওই জানতে পারে যে সুটকেস দুটো উধাও। সত্যিই বিশ্বাস হয় না। দিদি, দিদি, তুমি মাকে মেরেছো? দিদি, দিদি, তুমি মাকে মেরেছো? সিমরান, একটা ছোট খবর পেয়েছি আমরা তোমার আর ওয়াসিম শেখের ব্যাপারে। তোমরা একে অপরকে ভালোবাসো, তাই তো? বসো। সত্যি বলতে তোমার উপর এক ফোঁটাও সন্দেহ হয়নি। তুমি ওনার মেয়ে, বয়স মাত্র 17। এটা তোমার আর ওয়াসিমের ফোন রেকর্ড। সেই দিনে মানে 5ই আগস্ট বেলা 12টা পর্যন্ত তোমরা একসাথেই ছিলে, তাও নিজের বাড়িতে। আর 4টের সময় এসে বলা মা নেই, গয়না নেই, গাড়ি নেই, সুটকেস নেই। এটা সাজানো গল্প, যেটা নিজের অপরাধকে লুকোনোর জন্য বলেছিলে, আমাদের বোকা বানানোর জন্য। অনেক বানিয়েছো, এবার আসল কথাটা বলো যেটা তুমি লুকিয়ে রেখেছো। ওয়াসিম, মা কখনো মানবে না, সে কখনো আমাদেরকে একসাথে থাকতে দেবে না। তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে? না, কখনো না। আমি তোমার সাথেই থাকবো। তাহলে আমি গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলি? কোনো লাভ নেই ওয়াসিম, মা আমাদের কথা শুনবে না। আগেরবার যখন বলেছিলাম, আমাকে চড় মেরেছিল আর সাথে হুমকিও দিয়েছিল যে যদি আমি তোমার সাথে দ্বিতীয়বার দেখা করার চেষ্টা করি তাহলে আমার সাথে তার সম্পর্ক শেষ করে দেবে। এই দেখো, পুলিশের মতো নজর রাখে আমার উপর, কোথায় আছি, কার সাথে আছি, কি করছি। দেখো সিমরান, আমরা যে এখনো দেখা করি এটা তো আর লুকোনো থাকবে না, তো এখনই গিয়ে খোলাখুলি কথা বলিনি। ক্লাসে ছিলাম মা, আর কোথায় যাব? কল ব্যাকও তো করলি না। করিনি, বাড়ি তো ফিরে আসছিলাম। মা, তুমি তো আমাকে বিরক্ত করে মারছো। বিরক্ত করছি কারণ আমি এখনো ভয় পাচ্ছি যে তুই ওই ছেলেটার সঙ্গে। ওয়াসিম নাম ওই ছেলেটার। সত্যি করে বল, তুই এখনো দেখা করিস ওর সঙ্গে? মা, তুমি কেন বোঝো না? আমার ওকে ভালো লাগে, আই লাভ হিম।
আমার কি এইটুকু ফ্রিডম নেই যে যাকে আমার ভালো লাগে তার সঙ্গে আমি মন খুলে কথা বলতে পারি? তোর বাবা থাকলে তাহলে এসব করতেই দিত না। এমন শিক্ষা দিত ওই ছেলেটাকে যে ও তোর দিকে চোখ তুলে দেখার সাহস দেখাতো না। মা, তোমার কি মনে হয় যদি তুমি আমার সাথে এরকম জোরজার করো তাহলে ওয়াসিম আমাকে ছেড়ে দেবে নাকি আমি ওকে ছেড়ে দেবো? তুমি কেন বোঝো না যে আমরা একে অপরকে খুব ভালোবাসি আর একে অপরের জন্য যা খুশি করতে পারি? ঠিক আছে মা, যদি তোর মরার এতই শখ হয়ে থাকে তাহলে যা মর। তোকে অনেক বুঝিয়েছে, আর বোঝাতে পারছি না। যা খুশি কর গে। কিন্তু একটা কথা মনে রাখিস, যদি তোর মতে চলিস তাহলে এই বাড়ি থেকে কিচ্ছু পাবি না, কিচ্ছু না। বাইরে গেলে ঠক্কর খেলে তবেই গিয়ে তুই শোধরাবি। যখন তুই শোধরাবি কিচ্ছু করার থাকবে না। হ্যালো, গেলে ঠক্কর খেলে তবেই গিয়ে তুই শোধরাবি। যখন তুই শোধরাবি আর কিচ্ছু করার থাকবে না। হ্যালো, ও আমাদেরকে কখনো একসাথে থাকতে দেবে না। আর আমি যদি তোমার সাথে থাকি তাহলে এই বাড়ি থেকে আমি কিচ্ছু পাবো না, এরকমই বলেছে মা। ও মাই গড, এটা আমরা কি করে ফেললাম? তোমার মা কিন্তু মারা গেছে। ওয়াসিম, তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ। তুমি ওই সুটকেসটা নামাও। ওয়াসিম, এই নাও। এক মিনিট ওয়াসিম, এটা এখানেই ভেঙে ফেলে দাও।
এটাকে সামলে রাখবে, আর যতক্ষণ না আমি বলছি গয়না ততক্ষণ বেচবে না। ওকে। এর বয়স 18 আর তোমার বয়স 17। তোমরা প্রাপ্তবয়স্কও নও। সিমরান, ও তো তোমার মা ছিল, কিন্তু তাও সে আমার ফিলিংসটা বুঝতে পারছিল না। তাই তুমি ওনাকে মেরে ফেললে? তাছাড়া আর কি করতাম আমি? আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। আমি যেটা চেয়েছিলাম সেটা চেয়েছিলাম, ব্যাস। মা আমাকে কোনোদিন বুঝতে পারেনি। আর এখন যেটা তুমি চাইছিলে সেটা পাবে? নিজের মাকে মেরে তোমার কথাটা বোঝাতে পারলে? তোমার ভাইকে কি বোঝাবে? আর ওই বা কি বুঝবে যখন ও জানবে যে তুমি ওর আর নিজের মাকে মেরে ফেলেছো? সিমরান, তোমার কি মনে হয় এইসব করার পর তোমরা দুজন সারা জীবন সুখে থাকতে পারবে? এইভাবে কি কেউ সুখী হবে? যে সুটকেসে কুলজিতের জামা কাপড় আর গয়না ছিল সেটা ওয়াসিমের বাড়িতে পাওয়া যায়। ওয়াসিমের পরিবারও ততটাই আশ্চর্য হন যতটা সিমরানের মামার বাড়ির লোকেরা। সিমরানের নিজের কাজের জন্য কোনো আফসোস নেই, কিন্তু কয়েক মাস পর সে নিজের ভুল বুঝতে পারে। সে কাঁদে, প্রচন্ড কাঁদে, কারণ সে তার মাকে হারিয়েছিল। জুভেনাইল হোমে 3 মাস কাটানোর পর সে জামিন পায়। সিমরানের দাদু ওকে ছোট ভাই মনীষের সঙ্গে দিল্লিতে ওর মাসির বাড়িতে পাঠিয়ে দেয়। সিমরানের দাদু এখনো হতবাক, কারণ ওনার নাতনি ওনার মেয়েকে, নিজের মাকে এইভাবে খুন করেছে। টিনেজে যখন সন্তানরা অবাধ্য হতে শুরু করে তখন তাদের থামানোর জন্য প্রতিটা বাড়িতে বকাঝকা করাটা খুব সাধারণ বিষয়। শক্ত হাতে তাদের অবাধ্যতা দমনও করা হয়, কিন্তু অনেক সময় পরিণাম হয় ভয়ঙ্কর। সন্তানদের মনে রাগ ক্রমশ বাড়তে থাকে, ফুটতে থাকে, যার জন্য তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমরা এটা বলছি না যে এমনটাই হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই হতে দেখা যায়। সেই অবাধ্যতার সুর, সেই অবাধ্যতা একটা সূচনা, যা দেখে বড়রা মাঝে মাঝে এটা ঠিক করতে সমস্যায় পড়ে যান যে ঠিক কি করতে হবে। আপনাদের একটা গল্প শোনাই। একটা মেয়ে ছিল, ক্লাস 7-এ পড়তো, বয়স 12-13 বছর। একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরে তার মাকে বলল যে মা, আমার ক্লাসে একটা ছেলে আছে, আমার ওকে খুবই ভালো লাগে আর আমি ওকে বিয়ে করতে চাই। মা কথাটা শুনে হতবাক হয়ে যান, উনি খুবই রেগে যান, আর উনি বুঝে উঠতে পারলেন না যে মেয়ের এই কথা তিনি কি উত্তর দেবেন। রাতে স্বামী বাড়ি ফিরলেন, উনি মেয়ের ওই কথাটা তখন তাকে বললেন, আর বললেন তোমার মেয়ে এইসব কথা বলছে। বাবা বললেন ঠিক আছে, আমি মেয়ের সঙ্গে কথা বলবো। উনি খুব শান্তভাবে মেয়ের সঙ্গে কথা বলার সময় মেয়ে আবার একই কথা বলল যে বাবা, আমি ওই ছেলেটাকেই বিয়ে করতে চাই। তো বাবা বললেন ঠিক আছে মা, তুমি ওকেই বিয়ে করো, কিন্তু তোমার বয়স এখনো অনেক কম, তোমার লেখাপড়াও এখনো শেষ হয়নি, তুমি তোমার পড়াশোনা শেষ করো, তারপর তোমার বিয়েরও বয়স হয়ে যাবে, তখন আমরা তোমাকে ওই ছেলের সঙ্গেই বিয়ে দেবো। ততদিন তুমি ওই ছেলেটার সঙ্গে রোজ দেখা করো, কারণ ও তো তোমার ক্লাসেই পড়ে, ওর সাথে কথা বলো, ওকে চিনে নাও, ওর সম্পর্কে আরো জানো। মেয়েটা খুবই খুশি হলো। আর মা অবাক হয়ে গেল এটা দেখে যে বাবা তার মেয়েকে কি বলছে, এটা কি অদ্ভুত পরামর্শ দিচ্ছে। মেয়েটা উচ্ছন্নে যাচ্ছে আর সে তাকে আরো তোল্লাই দিচ্ছে। স্বামী তার স্ত্রীকে বললেন, বি কাম, ডোন্ট ওয়ারি, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা ওর বিয়েটা তো আজকেই দিচ্ছি না। কয়েক মাস কেটে গেল, মেয়েটা আবারও তার বাবার কাছে এলো আর বলল যে বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তো বাবা বললেন হ্যাঁ মা বলো। মেয়ে বলল যে বাবা, আমি এখন আর ওই ছেলেটাকে বিয়ে করতে চাই না। বাবা বলল ঠিক আছে মা, কিন্তু এটা তো বলো ব্যাপারটা কি হয়েছে। সে বলল বাবা, ক্লাসে অন্য একটা ছেলে আছে, আমার তাকে পছন্দ আর আমি তাকেই বিয়ে করতে চাই। বাবা বললেন ঠিক আছে মা, তুমি যদি খুশি হও তাহলে আমরাও খুশি হব। মেয়েটা খুশি হলো আর চলে গেল। মেয়েটির এখন 26 বছর বয়স, সে বড় হয়ে গেছে আর 3 বছরের তার একটা বাচ্চাও আছে। একদিন সে তার মা বাবার সঙ্গে বসেছিল, তার মনে একটা প্রশ্ন আসলো। সে তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, তোমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন কেমন জেদ করেছিলাম, আর তুমি হ্যাঁও বলে দিয়েছিলে, কিন্তু সত্যি বলো তো তুমি কি মন থেকে হ্যাঁ বলেছিলে? বাবা বললেন হ্যাঁ রে মা, আমি সিরিয়াসলি হ্যাঁ বলেছিলাম, কেননা আমি জানতাম যে তোর মধ্যে জীবনকে সঠিক পথে চালানোর বুদ্ধি এসে যাবে, আমার তোর উপর ভরসা ছিল। মেয়েটা হাসতে হাসতে বাবার দিকে তাকিয়ে থাকলো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম।
আনন্দ, নেশার আনন্দ, সবকিছু কেমন যেন হালকা করে দেয়। মন এমন একটা জগতে চলে যায় যেখানে কোনো বাধা নেই, শুধুই স্বাধীনতা। এটা স্বাধীনতা নাকি তিলে তিলে মরা, যা আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, যেখান থেকে ফিরে আসার পথ বড়ই কঠিন। না, মোবাইল পাবে না। কিন্তু আমার চাই। নো। বাবা, তুমি আমার জন্য 2000 টাকা স্পেয়ার করতে পারবে না? না, স্পেয়ার করতে পারবো না। সবসময় তুমি ডিসাইড করতে পারো না যে আমার কি চাই আর কি নয়। অঞ্জলি, দেখো মামুনি, বোঝার চেষ্টা করো। দেখো, তুমি সুস্থ হয়ে উঠছো। আমি চাই যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠো, সেটা বোঝার চেষ্টা করো। দেখো মামুনি, আমি যেটা করছি সেটা তো তোমার ভালোর জন্যই করছি। ভালোর জন্য করছো না টর্চার করছো? গোটা বাড়িটাকে জেল বানিয়ে রেখে দিয়েছো। আই হেট ইট, আই হেট ইট। অঞ্জলি, অঞ্জলি সোনা, খাবারটা খেয়ে নাও। অঞ্জলি, খেতে দিয়ে দিয়েছি সোনা। অঞ্জলি কোথায়? ওর ঘরেই আছে, দরজা বন্ধ করে রেখেছে। দুপুর বেলাতেও কিছু খায়নি, ডাকলে সাড়াও দিচ্ছে না। অঞ্জলি, মামুনি, খেতে এসো, খাবার দেওয়া হয়েছে। অঞ্জলি, আমার খিদে নেই। অঞ্জলি, 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 বাবা তোকে ডাকছে। আমার সব কপিজ ভেতরে আছে আর আমার হোমওয়ার্কও ইনকমপ্লিট রয়েছে। অঞ্জলি, দরজা খোল। বাবা, কাল থেকে অঞ্জলি দরজা বন্ধ করে রেখেছে। আমার হোমওয়ার্ক করা হয়নি। ওটা ওর একার ঘর নয়, ওটা আমারও ঘর। অঞ্জলি, দরজা খোলো। অঞ্জলি, দরজা খোলো। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অঞ্জলি, তাড়াতাড়ি দরজা খোলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি, বাবা মায়ের কাছে নিজের সন্তানদের এটা বোঝানো বেশ কঠিন হয়ে দাঁড়ায় যে তাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, বিশেষ করে তখন যখন তারা টিনেজার। অন্যদিকে টিনেজাররাও নিজেদের সঙ্গে লড়াই চালিয়ে যায় এটা ভেবে তারা তাদের বাবা মায়ের কথা শুনবে নাকি নিজের মধ্যে তৈরি হওয়া নতুন বিদ্রোহের ডাকে সাড়া দেবে। একদিকে চিন্তিত আর অসহায় মা বাবা, আর অন্যদিকে ততটাই যন্ত্রণাকাতর সন্তান। বয়সের এমন এক সন্ধিক্ষণ যা দুদিকের হাতছানিকে বুঝতে পারাটা মুশকিল হয়ে যায়, খুবই মুশকিল হয়। অজিত কুমার গোস্বামী, রেণু আচার্য, থ্যাংক ইউ ম্যাম। অঞ্জলি মূর্তি, দেবদত্ত,
আজ মাসের মাত্র 19 তারিখ লক্ষ্মী, আর সংসারের সব খরচ শেষ। জিনিসের দামও তো প্রচুর বেড়েছে। তাহলে কিভাবে চলবে? এতদিন যেভাবে চলছে সেভাবেই চলবে। আমি নিজের জন্য কোথায় খরচ করি? সব জিনিসের দাম বেড়েছে। দেখো, জিনিসের দাম তো কমবে না, কিন্তু খরচা তো কমাতে পারি। আমাদের দুটো মেয়ে রয়েছে, বোঝার চেষ্টা করো। আমি তো আর বিজনেসম্যান নই, একজন মামুলি সুপারভাইজার। অনিতা মা, পড়াশোনা কেমন চলছে? ভালো বাবা। রেগুলারলি হোমওয়ার্ক করছো? হ্যাঁ বাবা। গুড। অঞ্জলি, I'm fine, Baba. Nothing much to worry about. সেকেন্ড টার্মের রেজাল্ট পেয়েছো? Yes, Baba. রেজাল্ট পেয়েছো অথচ তুমি বলনি? আজই পেলাম। যাও গিয়ে নিয়ে এসো। তুমি ওর রেজাল্ট দেখেছো? না তো। দেখোনি? মেয়েটার রেজাল্ট এসেছে আর তুমি? আরে ও তো দেখাইনি। আরে তুমি ওর মা, তুমি একবার জিজ্ঞেস করবে না? এসব কি হচ্ছে অঞ্জলি? গত বছর 90-র ওপর, আর এবছর ফার্স্ট টার্মে 81, সেকেন্ড টার্মে 71। 20% কমে গেছে। কারোর সঙ্গে নিচে নামার কম্পিটিশন করছো? দেখলে উত্তর দিচ্ছে না। ও স্কুল থেকে এসে হোমওয়ার্ক করে কি করে না, তুমি সেসব দেখো না? সংসারে মত যত জ্বালা হয়েছে, কাউকে কোনো প্রশ্ন করলেই সবাই চুপ। তোমায় প্রশ্ন করছি অঞ্জলি, এসব কি হচ্ছে? তুমি হলে বড়, তুমি যদি এরকম করো অনিতা কি শিখবে? এসব আমার বাড়িতে চলবে না। তোমার বাবা কোটিপতি নয়, টাকার গাছও লাগানো নেই যে পাতা ছেড়ো আর খরচা করো। তোমাদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের গড়তে হবে। মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, লাইব্রেরির বইয়ের জন্য 4টে কোটেশন এসেছে। আপনি চেক করে নিয়েছেন? হ্যাঁ স্যার, এটাই সবচেয়ে লোয়েস্ট কোটেশন। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আপনি অর্ডার প্লেস করে দিন। ঠিক আছে। হ্যালো, মিস্টার নরসিংহমূর্তি বলছি। আমি নির্মলা বৈদ্যনাথ বলছি, অঞ্জলির স্কুলের প্রিন্সিপাল। গুড আফটারনুন ম্যাডাম। আপনাকে স্কুলে আসতে হবে। কোনো প্রবলেম হয়েছে ম্যাডাম? আমার মেয়ে কিছু করেছে নাকি? আপনি স্কুলে আসুন, তারপর আমরা কথা বলবো। আপনি কলেজে চাকরি করেন তাই না? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনে আছি। মিস্টার মূর্তি, দুদিন আগে আমরা সারপ্রাইজ চেক করেছিলাম সমস্ত ক্লাসেই। প্রতি 6 মাস অন্তর আমরা এই চেক করে থাকি। স্টুডেন্টসের ব্যাগ ট্যাগ সবই আমরা চেক করে থাকি। ওকে ম্যাডাম, কিন্তু হয়েছেটা কি? এই সবকটা জিনিসই আমরা অঞ্জলির ব্যাগ থেকে পেয়েছি। সম্ভবত ও এসবের নেশা করছে। এইসব কথা বাবা মাদের জানানো আমাদের কর্তব্য। থ্যাঙ্কস ম্যাডাম। মিসেস নীতা আচার্য, এই সমস্ত জিনিস আমরা আপনার মেয়ের স্কুল ব্যাগ থেকে পেয়েছি। আই এম সরি ম্যাম, রেনুর সঙ্গে কথা বলবো। আপনি বুঝতে পারছেন তো এই জিনিসগুলোর মানে কি? বেটার হবে আপনি কিছু করুন। ইয়েস ম্যাম। এসব কবে থেকে চলছে? বাবা, এগুলো সব আমার নয়, আমার বন্ধুর। এগুলোই ওর পার্সেন্টেজ কমার কারণ। লক্ষ্মী, যাও ওর ঘর চেক করো।
তো বাড়িতে পেলাম, বাড়িতে। এখন বলো এগুলো বন্ধুর? তুমি কি জানো আমাদের বাড়িতে মেয়ের ঘর থেকে কি পাওয়া গেছে? বাড়িতেই তো থাকো। আমি কি একাই এই বাড়িতে থাকি? তুমিও তো এই বাড়িতে থাকো। তুমি কি জানতে? আমি বাড়ির বাইরে গিয়ে চাকরি করব না, ঘরে বসে চৌকিদারি করব? অনিতা, তুমিও এসবে জড়িত নাকি? না বাবা, আমি জানি না এগুলো কি আর কবে থেকে ঘরে আছে। বাবা, এগুলো সব আমার। বাড়িতে আর কেউ জানে না, না অনিতা না মা। সব সব দোষটাই আমার। আবার যদি ভুল হয় আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? মারে, বয়স কত তোর? সবে তো 14 হয়েছে। সারাটা জীবন তোর সামনে পড়ে আছে। কেন নিজের জীবন বরবাদ করছিস রে মা? আর এইসব বন্ধু তোর, এইসব মামনি, এইসব বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। শোন, আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কাছে বাপ ঠাকুরদার সম্পত্তি নিয়ে যে এইসবে ওড়াবো। আমাকে খুব কষ্ট করে বড় হতে হয়েছে, এটুকু তো বোঝো। আমাদের নিজেদের জীবন নিজেদের বানাতে হবে। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, ব্লা ব্লা ব্লা। আমার বাড়িতে তাও একটু ভালো ছিল। মা রেগে গেছিল, কথাও শুনিয়েছে, বাট শি হ্যাজ নো টাইম। মিটিং ছিল তাই চলে গেল। ইউ আর সো লাকি আর যে তোর বাপ নেই। এতে শুধু আমি নই, আমার মাও খুব খুশি। কত পার্সেন্ট পেয়েছে? সেটাই দেখছি। ফেল করেনি সেটাই ভাগ্য। খুব ভালো নাম্বার পেয়ে পাশ করবে আমার মেয়ে। 68%? 90% মার্কস আনা মেয়ের মার্কস কমে গিয়ে মাধ্যমিক এসে হয়েছে 68%। উচ্চ মাধ্যমিকেও নিশ্চয়ই ভালো করবে। 90%-এর কম হলে চলবে না। এই বছরও আমার কলেজে ভর্তি হবে, চোখের সামনে থাকবে। দেখবো 90% কেমন না হয় ওর। মা বাবা জানতেন না যে ওনাদের 15 বছরের মেয়ে অঞ্জলি নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে নেশাগ্রস্ত হয়ে উঠেছে এমন সব নেশার জিনিসের যার জাল থেকে মুক্তি পাওয়া মোটেই সহজ নয়। অঞ্জলির মন পড়াশোনা থেকে সরে যাচ্ছিল, পরিণাম বোঝাই যাচ্ছিল। পরীক্ষার ফলাফলে ওর গ্রেড কম হতে দেখে অঞ্জলির বাবা মা চিন্তিত হয়ে পড়েন। অঞ্জলির বাবা নরসিংহ মূর্তি অঞ্জলির অ্যাডমিশন পরের বছর অর্থাৎ ক্লাস 11-এ নিজের কলেজে করে দেন। বাই মামা। বাই। ইমপ্রুভমেন্ট দেখছো? রেগুলারলি কেমন কলেজ যাচ্ছে? ভালো করেছি না আমার কলেজে ভর্তি করিয়ে? এবার দেখবে আরো ইমপ্রুভমেন্ট হবে। লেখাপড়ায় আগের মতোই ভালো হবে মেয়েটা। নাম্বার 90%-এর ওপরেই হবে। গুড মর্নিং মূর্তিবাবু। হ্যাঁ স্যার, বলুন। খুব ভালো হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। বলুন না, কি ব্যাপার? আপনার মেয়ে অঞ্জলি কি করেছে? ওর ক্লাস টিচার তো আপনি। গত কয়েকদিন ধরে দেখছি ও কেমন যেন অন্যমনস্ক রয়েছে। ভাবলাম আপনাকে ব্যাপারটা জানাই, কিন্তু বলা হয়নি। ও ক্লাসে প্রায়ই আসে না, গত 5 দিন ধরে অ্যাবসেন্ট। বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? কই না তো, ও তো রোজ ঠিক টাইমেই বাড়ি থেকে বেরোয়। আমার মনেই হচ্ছিল কোনো একটা গন্ডগোল আছে। ভালোই হলো আপনার সঙ্গে কথা হয়ে। অ্যাকচুয়ালি আমি প্রিন্সিপালকে জানাবো ভাবছিলাম। ওর অ্যাটেন্ডেন্স 75%-এর থেকেও কম। প্লিজ স্যার, আপনি প্রিন্সিপাল স্যারকে কিছু বলবেন না। আমি আগে নিজে খোঁজ করি ব্যাপারটা কি। আপনি স্টাফ বলেই ব্যাপারটা আপনাকে আগে জানালাম। অঞ্জলি, শোনা, খাওয়াটা তো শেষ কর। পেট ভরে গেছে মামা। খাওয়া এত কমে গেছে মেয়ের। 0 ফিগার বানাতে চাইছে দিদি। সারা বনিতা, বেশি বকবক করিস না, বুঝলি?
দিদি ওঠ না, এটা আমার জায়গা। ওঠ না দিদি। দিদি দিদি ওঠ। দিদি জায়গা দে না, আমি শোবো তো। বাই মম। স্যার কোনো পার্সেলের অর্ডার আছে? না। Khandala Beach? Let's go. ওটার পেছনে যাব। Hey guys, what's up? Hey. What's up? তাড়াতাড়ি বানা না। অঞ্জলি, বাবা তুমি তুমি এখানে? এই প্রশ্নটা তো আমার করা উচিত। আর এগুলো সব কি? তোমরা ড্রাগস নিচ্ছ? বাবা উই আর জাস্ট চিলিং আউট। এই করো রোজ? এই কারণে কলেজ বন্ধ করো? বাড়ি থেকে বেরিয়ে রোজ চলে আসো এখানে। তুমি একটুও বদলাওনি, ফের নেশা করছো। এরা তোমার বন্ধু না শত্রু? বাবা এরা সকলেই আমার বন্ধু। আর তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, উই হ্যাভ আ রাইট টু হ্যাভ আ গুড টাইম। গুড আর ব্যাডের তফাৎটা বোঝো তুমি? জীবনটা বরবাদ করছো এখানে এসে। জীবনটা তো এমনিতেই বরবাদ হয়ে গেছে বাবা। আমার এখানে এসে একটু আনন্দ আর হ্যাপিনেস পাই। এটা হ্যাপিনেস নয়, নিজের জীবনকে খাদের কিনারায় নিয়ে গেছো তুমি। এই সময়টা ভবিষ্যৎ তৈরি করতে হয়। বাবা এটাই সময় লাইফটা এনজয় করার। আমি তোমার মতো ওই বোরিং লাইফটা বাঁচতে চাই না। এটা আমার লাইফ আর আমি আমার ইচ্ছে মতোই বাঁচবো। চলো এখান থেকে, চলো আমার সাথে, কাম অন, চলো।
Guys, let it be here. I know she'll be back. Let's not destroy the year. Come, let's sit. Sit. আমি তাকে দাঁড় করাবো এই অঞ্চলে। রোজ বাড়ি থেকে কলেজ যাওয়ার জন্য বেরোয়, কিন্তু কলেজ যায় না। আজ জানতে পারলাম, পিছু নিয়ে গিয়ে দেখলাম বিচে বন্ধুদের সঙ্গে ড্রাগস নিচ্ছে। কি ভুল হয়েছে গো আমাদের? কি এমন করলাম? আমাদের মেয়েটার আমাদের উপর এত রাগ কেন? ও তো আমাদের শত্রু মনে করে। জানি না, কোনো কথাই বলে না, না আমার সাথে না অনিতার সাথে। বলো তো, আমি কি ওর শত্রু? ও কেন এটা মনে করে যে আমি ওর ভালো চাই না? আজকের পর এই মেয়ে আর বাড়ির বাইরে যাবে না, যতদিন না এই মেয়ে শোধরাচ্ছে। কলেজে আমি কথা বলে নেব, বাড়িতে টিউশনের ব্যবস্থা করব, আর অনিতাকে বলবে তার জিনিস ঘর থেকে শিফট করতে। আমি চাই না এর পাল্লায় পড়ে ওটা বিগড়ে যাক। আজকের পর এই মেয়ে আর বাড়ির বাইরে যাবে না, যতদিন না এই মেয়ে শোধরাচ্ছে। কলেজে আমি কথা বলে নেব, বাড়িতে টিউশনের ব্যবস্থা করব, আর অনিতাকে বলবে তার জিনিস ঘর থেকে শিফট করতে। আমি চাই না এর পাল্লায় পড়ে ওটা বিগড়ে যাক। মামুনি আয়, খাবার দিয়েছে। অঞ্জলি, আমি খাবার খাবো না, আমি বাইরে যাব। তুমি বাইরে যাবে না। কেন? কেন যেতে পারবো না আমি বাইরে? তুমি ততদিন বাইরে যাবে না যতদিন না ওই বাজে নেশাগুলো ছাড়ছো। আমি বাইরে যেতে চাই, বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই। তোমাদের কোনো রাইট নেই আমাকে এইভাবে রুমে লক করে রাখার। আমার জীবন আমি নিজের মতো করে বাঁচতে চাই। দেখো, দেখো তোমার মেয়েকে, 15 বছর বয়স, বাপের সঙ্গে কিভাবে কথা বলছে। এসব তখনই হয় যখন মা। কথা বলছো, আমার সাথে কথা বলো না। আমার সাথে সব সময় তুমি মাকেই কেন দোষ দাও? টক টু মি ড্যাড। মাকে বকে হবে নাকি? হ্যাঁ, সারা জীবন তো তুমি এটাই বলে এসেছো যে যা কিছু ভুল হয়েছে সবকিছু মায়ের জন্য। প্রতিদিন প্রতি মুহূর্তে সেই একই লেকচার। নিজের ফিউচার বানাও, নিজের লাইফটা বানাও। আরে তুমি জানো লাইফ মানে কি? ফিউচার মানে কি? ফ্রিডম মানে কি? আরে তুমি তো কিছু জানোই না লাইফের আসল মানে কি। আরে তুমি তো অন্যকে বাঁচতেই দাও না। আরে আমার তো দয়া হয় অনিতার উপর আর মামার উপর। ওদের তো নিজেদের কোনো লাইফই নেই, শুধু তোমার অর্ডার মেনে চলে। ইউ আর নাথিং বাট জাস্ট আ ডিক্টেটর বাবা, জাস্ট আ ডিক্টেটর। আমি যাই হই, যেমন হই, ঠিক আছি, কিন্তু তুমি ততক্ষণ এই ঘর থেকে বেরোতে পারবে না যতক্ষণ না এই বাজে বকা বন্ধ করছো। বাইরে গিয়ে খেতে না চাইলে খেও না, পাঠিয়ে দেবো এখানে খাবার, কিন্তু তোমার এই ঘরের বাইরে যাওয়া হবে না। আজকের পর কেউ ওর হয়ে কথা বলবে না, কেউ না। চলো। তুমি আমার সাথে এরকম করতে পারো না। তুমি আমার ফ্রিডম এইভাবে কেড়ে নিতে পারো না। তুমি আমার সাথে এরকম কিচ্ছু করতে পারো না, বুঝলে? কিচ্ছু না। আমি বাইরে যেতে চাই। যদি আটকাও তো আমি পালিয়ে যাব। তুমি কোথাও যাবে না। তোমার মনে হয় আমি ডিক্টেটর? হ্যাঁ, আমি না হয় সেকেলে। তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমি তোমার বাবা, আর আমি শুধু এটাই চাই যে আমার মেয়ের জীবন যেন বরবাদ না হয়। এই নাও, মোবাইল চেয়েছিলে না? আমি তো শত্রু নই তোমার। বন্ধুদের সঙ্গে কথা বলতে চেয়েছিলে, বলো।
এই না বসে আছি, ভালো লাগছে না। লক্ষ্মী, তোমার কি মনে হয় বাবা হয়ে আমি কোনো কর্তব্যই করিনি? না তো, জানি না আমাদের মেয়ে এরকম কেন ভাবে। ও ভাবে যে আমি তোমার সঙ্গে ঠিক করে ব্যবহার করি না। তোমারও কি মনে হয় ও যেটা ভাবছে সেটা ঠিক? একদমই না। তুমি যা করছো ঠিক করছো। তুমি জানো যে কোনটা ঠিক কোনটা ভুল। তুমি খুব স্ট্রিক্ট। জানি না অঞ্জলির মাথায় এই চিন্তা ভাবনা কি করে কোথা থেকে এলো। কখনো একটু সময় পেলাম না যে বসে একটু ভাববো যে আমি ঠিক করছি না ভুল করছি। আমি তো শুধু জানি যে আমি আমার পরিবারের খেয়াল রাখছি, নিজের দায়িত্ব পালন করছি। আজ অব্দি তাই করেছি, আজও তাই করছি। ঠিক না ভুল ওপরওয়ালাই জানে। অঞ্জলি আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। মনে হয় বিষয়গুলো বুঝতে পারছে। আমি মোটেও ওকে আটকে রাখতে চাই না, শুধু ওকে এটাই বোঝাতে চাই যে এই ড্রাগের রাস্তা এটা বরবাদির রাস্তা। আস্তে আস্তে ও ঠিক বুঝে যাবে, দেখো। অঞ্জলি, আরেকটু নেই শোনা? আর খাবো না। আমার খুব ভালো লাগছে, তুই আবার ভালো করে খাচ্ছিস। মাম্মা বাড়িতে দিন রাত আটকে থেকে আমার দম বন্ধ হয়ে আসে। কি করব বসে বসে আমি কিচ্ছু বুঝতে পারি না। তুই এমন কাজ কেন করিস মা, যে তোকে বন্ধ করে রাখতে হবে? মাম্মা, মাম্মা আই প্রমিস মাম্মা, আমি ওই সমস্ত কিছু আর করব না। আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, তোমাদের সকলকে অনেক কষ্ট দিয়েছি মাম্মা। আই এম রিয়েলি সরি মাম্মা। শোনা, আই প্রমিস মাম্মা, আমি আর ওগুলো করব না মাম্মা। মাম্মা আমি বাঁচতে চাই মাম্মা, আমি অনিতার মতো বাঁচতে চাই। আমি বাবাকে সরি বলতে চাই মাম্মা। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বাদেই মার্কেটে যাব, তুই যাবি আমার সাথে? ইয়েস মাম্মা। আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, তোমাদের সকলকে অনেক কষ্ট দিয়েছি মাম্মা। আই এম রিয়েলি সরি মাম্মা। শোনা, আই প্রমিস মাম্মা, আমি আর ওগুলো করব না মাম্মা। মাম্মা আমি বাঁচতে চাই মাম্মা, আমি অনিতার মতো বাঁচতে চাই। আমি বাবাকে সরি বলতে চাই মাম্মা। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বাদেই মার্কেটে যাব, তুই যাবি আমার সাথে? ইয়েস মাম্মা। কি যে হলো, আজ একটা অটোও খালি পাচ্ছি না। চলো ওই সিগন্যাল পর্যন্ত গিয়ে দেখি। আরে মাম্মা তুমি ক্লান্ত হয়ে পড়বে, তুমি এখানেই ওয়েট করো, আমি সিগন্যাল থেকে অটো নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। যদি অটো না পাস তাহলে আমরা বাসে চলে যাব, ঠিক আছে? ওটা দিয়ে দে, তাড়াতাড়ি আসবি। ওকে মাম্মা।
হ্যালো, কি বলো? শোনো, অঞ্জলি কোথাও চলে গেছে। বাড়ি থেকে? তুমি থাকা সত্ত্বেও? না না, বাড়ি থেকে নয়, বাড়িতে বসে ওর ভালো লাগছিল না, তাই আমি ওকে শপিং এ নিয়ে এসেছিলাম। এতদিন ও বাড়িতে বন্ধ ছিল, অটো নিতে গেছে আর ফিরেই আসেনি, আর এখনো ফোনটাও তুলছে না। ও তোমাকে বোকা বানিয়েছে। তুমি এক্ষুনি পুলিশ স্টেশন যাও, আমি ওখানে আসছি। আচ্ছা ঠিক আছে। লেটস গো। অঞ্জলি, দরজা খোলো। অঞ্জলি, দরজা খোলো। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অঞ্জলি, তাড়াতাড়ি দরজা খোলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি! বাবা মা লড়াই চালাচ্ছিলেন যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা নিজের মেয়েকে নেশার হাত থেকে কিভাবে মুক্ত করবেন। কাজটা খুবই কঠিন ছিল। জেদি আর অবাধ্য মেয়ে এটা বুঝতে পারছিল না যে ও নিজের জীবন নষ্ট করছে। ও বাড়ি থেকে পালিয়ে গেল স্বাধীনতার আশায়। এমন এক স্বাধীনতা যা আসলে ছলনা। সন্তানরা অবাধ্য হয়ে গেল, বাড়ি থেকে পালিয়ে গেল, বাবা মা তো তাদের সেই অবস্থায় ছেড়ে দিতে পারেন না। এই বয়সটাই কঠিন, বাবা মা এবং সন্তান উভয়ের জন্যই। পরের দিন রাতে আমরা আপনাদের দেখাবো স্বাধীনতার মায়াবী দুনিয়ায় ঘুরে বেড়ানো অঞ্জলির জীবনযাত্রা, তাকে নেশার জগৎ থেকে বাইরে আনার, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা, তার বাবার সংগ্রামের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ।